আসলে থিয়েটার বা খবর বা আমরা যে ধরনের কাজ করি এগুলো সবগুলোই না টিম গেম, কোনো একজনের দ্বারা। এখন ইদানিং দেখি সঞ্চালনা শেখানো হয় বলে বিভিন্ন স্কুল এগুলো শেখানো যায়। সঞ্চালনার যে কাজ, তার কাজ কিন্তু পারফরমেন্স না, কিন্তু সঞ্চালনা শেখানো হয় বলে না, সঞ্চালনা শেখানো এটা খানিকটা লক্ষ্য। একটু আগে আপনি একটা কথা বললেন শ্রুতি নাটকটা, শ্রুতি নাটক বলে কোনো কথা হয় না, কিন্তু একটু বিতর্কিত হচ্ছে, কিন্তু স্ক্রিপ্ট দেখে মানে যে সেটাকে বলে ভয়েসে বলছে সেটাকে বলে পাঠাভিনয়, শ্রুতি নাটক নয় ভাই। নমস্কার। সংবাদ পাঠ বা মঞ্চ সঞ্চালনা বা নাটকের জন্য গলার চর্চাটা একটা বড় ব্যাপার। তো আপনার গলা এক কথাতে একটু বলতেই হয় যে খানিকটা ঈশ্বর প্রদত্ত, এরকম একটা ভলিউম আপনার আছে। মানে আমরা সবাই মুগ্ধ হয়ে এক সময় খাস খবর শুনতাম, আমার তো খুবই মনে আছে খাস খবর এবং আকাশে। তো কোনো এক্সট্রা কোনো চর্চা করেন যাতে গলাতে আমি সবসময় একটা ভাইব্রেশন রেখে দেবো? যেটা না 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 একেবারেই না। মানে লোকে কি হয়, কণ্ঠস্বরটা একটু, কণ্ঠস্বরের ওজনটা কিন্তু এটা বাঙালিদের বিশ্বাস যে কণ্ঠস্বরের ওজন থাকলে সেটা ভালো, সেটা কিন্তু নয়, আমি মনে করি না। যেখানে কণ্ঠস্বরই ভালো হতে পারে, যদি তার ভাষা সুললিত হয়, তার পরিবেশন বা প্রেজেন্টেশনটা যদি সুন্দর হয়, যে কোনো কণ্ঠস্বরই মনোগ্রাহী হতে পারে। কারণ ঈশ্বর দত্ত কোনো জিনিসের প্রতি বা জন্মসূত্রে পাওয়া কোনো জিনিসের উপরে তোমার হাত নেই, তোমার যার উপরে হাত আছে তোমার ভাষা চর্চা, তোমার ভাষার ব্যবহার, তোমার উচ্চারণ, তোমার প্রেজেন্টেশন, তোমার রাজনৈতিক বোধ। যদি তুমি খবর করতে চাও, তোমার রাজনৈতিক বোধ, তোমার অর্থনীতি বোধ, সমাজনীতি বোধ, সেইটার সঙ্গে যদি তুমি থাকো, মানে যে সংবাদ পাঠক হচ্ছে তাকে কিছুটা হলো সাংবাদিকতার জায়গাটাকেও মাথায় সবসময় থাকতে হবে। সাংবাদিকদের কাজ করতে গিয়ে অনেক ভুল হতে পারে, তো সে যেটা ভুল করছে সেটা জানার মতন কমান্ডটা তোমার, সেই নলেজটা তোমার কাছে থাকতে হবে। না তুমি ভাই এটা ভুল বললে ওটা বোধহয় এই হবে, দেখো তো। মানে আপনাকে সেই সম্যক ধারণাটা আপনাদের, কারণ ফাইনালি তো আমি প্রেজেন্টেড, আমি তো থাকছি শেষে, যিনি বানিয়েছেন খবরটা তিনি তো শেষে থাকছেন না, তাহলে ওটা আমার মুখ দিয়ে বলাই ভুল খবর হবে। তুমি যদি জানো যে এটা M16 নয় MI6, তাহলে সেটা বলা উচিত। তো এতগুলো সাবজেক্ট নিয়ে এটা বললাম, মানে এটা নিয়ে একদিন তর্ক হয়েছে, স্ক্রিপ্ট লিখে ফেলেছে, আমি M16 বলে, M16 বলে কিছু হয় না, MI6 ব্রিটেনের গুপ্তচর সংস্থা, না M16 লেখা থাকলে ভুল এইরকম ছিল না, ওটা বললাম। এতগুলো সাবজেক্ট নিয়ে তো পড়াশোনা রাখতে হয়, ধরুন রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, বিনোদন, খেলা, সবকিছুতে একটা সম্যক ধারণা থাকতে হবে, থাকলে ভালো। তো এতটা সময় বার করেন কি করে? না এটা দেখুন, কোনো নলেজ না একদিনে হয় না, আপনাকে তো চর্চায় রাখতে হবে। আপনি কি ছোট থেকে এটা চর্চায় থাকেন তবেই এটা সম্ভব। আপনি কালকে হঠাৎ করে সংবাদ চ্যানেলে কাজ করলেন, তখন থেকে আপনি মনে করলেন করব, হবে না, ফেল করবে। কোনোদিন যদি এরকম ইংরেজি উচ্চারণ যেমন শুনলে, মানে কানে, আমি ভাষা যে জানে সে ভালো জানে, সে ভালো, এটা বলছে না, কিন্তু তুমি যে ভাষাটা বলছো মঞ্চে বা ক্যামেরার সামনে, যে শব্দটা বলছো সেটা সম্বন্ধে তোমার ধারণা থাকা যে তুমি কি বলছো আসলে। প্রিয় কোনো নাটক আছে বা নিজের এমন কোনো অভিনয় করেছেন নাটকে যেটা এরকম চরিত্র আমি চেয়েছিলাম, অনেক খুঁজে নাটকটা পেলাম, এরকম? না মানে সেটার আশায় আছে, এখনো পাননি? আশায় আছে। আসলে লাইফ ইজ ইনফাইনাইট, কখন সম্ভাবনার ইনফিনিটিভে থাকে জীবন। আচ্ছা, দুজনের নাটক আপনি দেখেছেন, একদম উৎপল দত্তের নাটক দেখেছেন, তার উপলব্ধি কিরকম লেগেছে যখন মঞ্চে অভিনয়টা দেখছেন, সেটা একটু শুনবো। মানে এদের নাটক দেখা মানে তো দেখা নয়, মানে পুরোটা গিলে খাওয়া আর কি। আমার এখনো মনে আছে, এটা সম্ভবত ইউনিভার্সিটি ইনস্টিটিউটে উৎপল দত্তের 80-এর দশকের মাঝামাঝি সময় একটা ফেস্টিভ্যাল মতো হচ্ছিল, তখন 3-4টে নাটক।
আমাদের টিমের তলোয়ার ছিল, দাঁড়াও প্রতিজ্ঞর ছিল। তা আমার এক বন্ধু বলেছে যাবি, আমি বললাম, হয়তো আমরা আমাদের ওখানে মনে হচ্ছে ফোর্থ রয়ে টিকিট ছিল। আমার মনে হলো আমি যেন মঞ্চেই দাঁড়িয়ে আছি, একটা যেন ঘাড় ঘুরিয়ে দেখি, কি অসামান্য সমস্ত প্রত্যেকে, মানে যারা অভিনয় করছেন প্রত্যেককে মুগ্ধ হয়ে দেখানো। তো আসলে থিয়েটার বা খবর বা আমরা যে ধরনের কাজ করি, এগুলো সবগুলোই না টিম গেম, কোনো একজনের দ্বারা হয়। টিম হ্যাজ টু বি গুড। টিম ভালো না হলে ইউল ফেল। থিয়েটারও তাই, মানে যারা ব্যাক স্টেজে কাজ করছেন, পর্দার ওপারে যিনি পোশাক ডিজাইন করছেন, যিনি আলো ফেলছেন, যিনি শব্দ চালাচ্ছেন, যারা অভিনয় করছে, সবটাই মিলে একটা টিম। সিনেমাতেও তাই, সিনেমাতেও তাই। এখন ডিরেক্টর হচ্ছে ক্যাপ্টেন অফ দ্য শিপ, সবসময় সে থিয়েটারে হোক বা সিনেমায়, ফর্ম আলাদা হলেও ওটা ক্যাপ্টেন অফ দ্য শিপ। বাট ক্যাপ্টেন ভালো খেলবে আর বাকি স্লিপ ফিল্ডাররা ক্যাচ ফেলবে, তাহলে ম্যাচ যেতে যাবে না, সবাইকে খেলতে হবে। তো এছাড়া আপনি মঞ্চ সঞ্চালনা করেছেন। মঞ্চ সঞ্চালনার ক্ষেত্রে একটা অন্যরকম কিছু টিপস কাজ করে। ধরুন এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে, শিল্পী আসছেন না বা এসে গেছেন, এখন এসে পৌঁছচ্ছেন না, দর্শক বসে আছে, বা এমন কোনো সমস্যা তৈরি হয়েছে, আপনি সামলান কি করে? এটা পরিস্থিতি অনুসারে হয়। কোথায় আছি, কি অনুষ্ঠান, আর যেটা আপনি বলছেন নির্ধারিত শিল্পীর অনুপস্থিতি, এটা আজকাল আর ঘটে না। হয়তো টাইমলেসটা একটু বেড়ে কমে যায় ঠিকই, সেটাকে ম্যানেজ করার মতন বিভিন্ন রকম প্রেজেন্টেশন স্কিট থাকে, সেটা তৈরি করাই থাকে, যখন যেখানে দরকার সেটা ব্যবহার করা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মঞ্চ সঞ্চালনের কতগুলো জিনিস যেটা এখন ইদানিং দেখি সঞ্চালনা শেখানো হয় বলে এটাই আমার প্রশ্ন, বিভিন্ন স্কুল, এগুলো শেখানো যায় না। এটা প্রথম যেটা লাগে হচ্ছে, যেটা এতক্ষণ ধরে বলে আসছি বারবার, যে তোমার নলেজ ব্যাংক যেটা তোমার আছে, তোমার প্র্যাকটিস এতদিনে, তোমার ভাষা চর্চা, উচ্চারণ চর্চা, তোমার ল্যাঙ্গুয়েজ, মানে তোমার জ্ঞান চর্চা, সবগুলো মিলে তোমায় করতে হবে। নির্দিষ্ট কোনো ম্যাজিক নেই, না, শেখানো যায় না। এটা প্রথম করে আরেকটা, মানে এই যে অনেককেই দেখি মঞ্চে ছন্দ মিলিয়ে ছড়া করতে বলেন, এটা ভালো না, মানে সেটা উচিত না। সঞ্চালনার যে কাজ, তার কাজ কিন্তু পারফরমেন্স না, যদিও সেটা বিষয়ের শেষ মাসে একটা পারফরমেন্স ঠিকই, কিন্তু পারফর্ম করতে আসছেন অন্য লোক। সে হয়তো কবিতা বলতে আসছেন, বা গান গাইতে আসছেন, বা বাজিক দেখাতে আসছেন, বা জিমনাস্টিক, যা মঞ্চে হতে পারে, বা বক্তৃতা দিতে আসছেন। তোমার কাজটা সুতোটা বেঁধে দেওয়া। তখন তুমি যদি পারফর্ম করতে শুরু করো, তাহলে নিজে কবিতা বলতে শুরু করে নিজে কিছু। আর দেখেছি ছন্দ মিলিয়ে কথা বলার একটা প্রবণতা আছে সঞ্চালকদের, যেটা আমার মনে হয় একেবারেই পরিহার্য। ওটা খুব ব্যাকডেটেড। এটা সঞ্চালনার প্রপার কোনো গ্রামার হয় না। গ্রামার হয়, মানে আপনি কি পোশাক পরবেন বিভিন্ন জায়গা অনুসারে। আমি একটা গানের অনুষ্ঠানে যে পোশাকটা পরতে পারি, আমি যখন G20 করতে যাচ্ছি, G20 কনফারেন্স করতে যাচ্ছি, দুটো এক পোশাক হবে না, তাই না? পোশাকটা বদলাবে, আমার প্রেজেন্টেশনের কায়দা বদলাবে, যেহেতু ওখানে বিভিন্ন বিশ্বের 20টা দেশ থেকে লোকজন আসছেন, তাদের সামনে আমি বলছি, সেটা একরকম হবে। আর একটা বাংলা গানের অনুষ্ঠান করতে যাচ্ছি, সেটা একরকম হবে। এই ভ্যারাইটিটা মাথায় রাখতে হবে। এবং যেটা রাখতে হবে হচ্ছে যে এনার্জি লেভেলটা, মানে আপনি অনুষ্ঠানটা শুরু করছেন, আপনি যদি খুব লেট ব্যাক একটা শুরু করেন, অনুষ্ঠানটাই যেন কিরকম একটা এনার্জি লেভেলটা ঠিক রাখতে হয়। আরো অনেক টেকনিক আছে, মানে সেটা ওটা দীর্ঘতা অনেকটা বলতে হবে, আপনারা বলতে চাইছি না। যেটা আলটিমেটলি বলার যে এটা শেখানো যায় না, এটা ট্রেনিং হতে পারে, কিন্তু সঞ্চালনা শেখানো হয় বলে না। সঞ্চালনা শেখানো হচ্ছে, এটা খানিকটা লোক ঠকানো, মানে আমার মতে এটা খানিকটা লোক ঠকানো। হ্যাঁ, আর যারা শেখাচ্ছেন তারা হয়তো বিরক্ত হবেন, কিন্তু কথাটা সত্যি। একটু আগে আপনি একটা কথা বললেন, শ্রুতি নাটকটা এরকম, শ্রুতি নাটক বলে কোনো কথা হয় না, কিন্তু একটু বিতর্কিত হচ্ছে, কিন্তু স্ক্রিপ্ট দেখে, মানে যে সেটাকে বলে ভয়েসে বলছে, সেটাকে বলে পাঠাভিনয়, শ্রুতি নাটক নয় ভাই। পার্থক্যটা কোথায়? ওই শ্রুতি নাটক কথাটা কে চালু করে দিয়ে, শ্রুতি নাটক বলে কোনো কথা হয় না। শ্রুতি নাটক আবার কি?
মানে ওটা পাঠা শ্রুতি মানে শ্রুতি, কানে আমি এমন একটা গ্রুপ রেখেছিলাম, একটা শ্রুতি নাটক বা আপনি পাঠাভিনয় যেটা বলছেন, শ্রুতি নাটক বলে কত কথা, আপনি শ্রুতি নাটক বললে আমি কথাই বলবো। পাঠাভিনয় করছে, যে চরিত্র সেই চরিত্রের বেশভূষা করেছে, পরে ইয়ের সামনে মানে মাইকের সামনে বসে সেটাকে খুব প্রাণবন্ত করার চেষ্টা করেছে, এরকম একটা আমি না, আমি আমি আসলে কি জানেন তো, তাহলে ব্যাপারটা এটা কিরকম হবে জানেন তো, মানে আমি সবটাই চাই, সবটাই করছি, কিন্তু একটা পাঠ মুখস্থ করার পরিশ্রমটা করছি না ভাই, দেখে দেখে বলছি, আমি দেখে দেখে বলছি। মানে আপনার হচ্ছে আপনি দেখে বলবেন। আর আপনি যখন সঞ্চালনা, সংবাদ পাঠক এবং অভিনয়ের সাথে যুক্ত, আবৃত্তি সম্পর্কে আপনার সম্যক ধারণা আছে বলে আমি মনে করবো। তা আবৃত্তি, কবিতা পাঠ, আরেকটা জিনিস এখন দেখবেন, আবৃত্তি কেউ দেখে বলাটাকে ঠিক, আপনি কি মনে করেন যে দেখে বলাটা ঠিক, না দেখে বলাটাই তার নিজের ভাবভঙ্গিটা বেশি ভাবে প্রকাশ পাবে? আচ্ছা, দুটো কথা বলি এর পিছনে। একটা হচ্ছে যে আমরা ছোটবেলায় সৌভাগ্যক্রমে একটু আগে জন্মেছি বলে আমরা তো একটা খুব গুরুত্বপূর্ণ সময়ে জন্মগ্রহণ করেছি, যেটা তুমি পেয়েছো কিনা আমি জানি না। মানে আমরা কিন্তু সত্যজিৎ রায়ের লেখাটা লাইভ পেয়েছি। লাইভ মানে কি, উনি লিখলেন, পূজা সংখ্যা ছাপা হলো, সেই পূজা সংখ্যাটা আমি কিনলাম, কিনে প্রথমেই খুলে হত্যাপুরিটা করে ফেললাম। এটাকে বলে লাইভ পাওয়া। এটা তো আমরা বড় হওয়া। এখন আমি কাজী সব্যসাচীকে দেখেছি চোখ বন্ধ করে বলতে পারতেন, আবার প্রদীপ ঘোষকে দেখেছি ডায়েরি খুলে বলতেন, সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখতেন রবীন্দ্র রচনাবলী খুলে বলতেন। এনারা বলছেন, লোকে তো শুনবে, শোনাটা হচ্ছে আসল। উনি কি বলছেন, কিভাবে বলছেন। এবং গৌরী ঘোষ যে কোনো কবিতাই চোখ বন্ধ করে ঘন্টার পর ঘন্টা বলে যেতে পারতেন, অসামান্য লাগতো। হ্যাঁ, সাধারণ মেয়ে যখন ওনার কণ্ঠে শুনছি, এখন আমরাই এনেছিলাম, আমরা পাড়ায় অনুষ্ঠান করছি, ওনাকে পার্থ ঘোষ, গৌরী ঘোষকে আনা হয়েছে। উনি আমাদের অনুরোধ ছিল যে ওটা যেন উনি বলেন। উনি বললেন, আসলে চোখে জল চলে আসছে। এবং এটা আমরা ওই মুগ্ধ হয়ে ছোটবেলায় হাঁ করে দেখছি, আমরাই অনুষ্ঠানটা করছি, আমরা তখন 9-10-এ পড়ি আর কি। তো মুগ্ধ হয়ে থাকার মতন, শেখার মতন। পরবর্তীকালে পার্থদা গৌরীর সঙ্গে রেডিওতে এফএম করাকালীন বারবার দেখা হতো। তখন কেমন উপলব্ধি হতো যে যেদিন আপনি ছোটবেলায় এরকম একজন কিংবদন্তি বাচিক শিল্পীদের কবিতা শুনছেন, হাঁ হয়ে দেখছেন, আর যখন খবর পড়তে যাচ্ছেন সেই সকল সময় গৌরী ঘোষ, পার্থ ঘোষের না, খবর করতে জানি, আমি এফএম করতে গেছি। পার্থদা আমাকে খুব পছন্দ করতেন। পার্থদা আমাকে বলছেন যে তোকে আমি বিবিধ ভারতীতে নিয়ে নেবো। না না, আমি চাকরি করবো। পার্থ ঘোষের মতন ব্যক্তিত্ব বলছে, মানে নিজেকে ভালো লাগে। আপনি তো ছন্দাদি দেবাশিসদা এদের সঙ্গে রেডিওতে প্রায় রোজ দেখা হতো, রোজ আড্ডাও হতো। খুব ভালো, দেবাশিসদা খুব স্নেহ করতেন, এখনো করেন। ছন্দাদিও স্নেহ করতেন, কয়েকদিন আগে চলে গেলেন। ছন্দা সেন খুব, মানে আমরা খুব ভালো আড্ডা মারতাম। খুব মাটির মানুষ ছিলেন এরা। মানে এখন লোকে 1 বছর টেলিভিশনে কাজ করলে তার যে অ্যাটিটিউড হয় সেটা আর কর্তব্য না, সেটা হয়তো সময়ের সঙ্গে সঙ্গে বদলায়। মানুষ নিজেকে প্লান্ট করতে ভালোবাসে। আগে এটা হতো না, আগের লোকে অনেক স্বাভাবিক থাকতো, লোকে সহজ থাকতো। মানে এটাই স্বাভাবিক, এটা আমি কাজ করি, এটা আমার পেশা। আজকে তো চ্যানেল অনেক হয়ে গেছে এবং আমার চ্যানেলের মানে খবরের প্যাটার্নটাও বদলে যাচ্ছে, তো এটা আপনি কিভাবে দেখছেন? না, খবরটা কিন্তু আসলে যারা তৈরি করেন তাদেরকে কিন্তু দেখা যায় না। তারা হচ্ছে পরিচালন মন্ডল, যারা ফিক্স করে যে চ্যানেল পলিসি কি হবে, কোন রাজনৈতিক দলের ধামাটা একটু বেশি ধরা হবে। এটা কি বরাবরই ছিল? মানে যখন থেকে প্রাইভেটাইজেশন হয়েছে তখন সবসময় ছিল। মানে একটা পন্থী, একটা পক্ষ নিয়ে কাজ করতো বেশিরভাগ চ্যানেলে। নিরপেক্ষ চ্যানেল বলে কিছু নেই, মানে টেলিভিশনে নেই। যারা দাবি করে তারা মিথ্যে কথা বলে। তো সুতরাং তারা ঠিক করে দেয় যে কিভাবে খবরটা হবে, সেই অনুসারে হতে থাকে। সেটা বদলায়, তাদেরও রং বদলাতে থাকে। সুতরাং এগুলো স্বাভাবিকের সঙ্গে আসলে অর্থনীতি জড়িত, মানে রোজগার জড়িত, চ্যানেলের বিজ্ঞাপনের একটা পাওয়া না পাওয়ার বিষয়টা জড়িত, যারা কাজ করছে তাদের মাইনে বাড়াটা জড়িত। সুতরাং এগুলো আমি দোষের বলছি না, কিন্তু এটা হয় না, একেবারেই হয়। কমন প্র্যাকটিস এভরিওয়্যার।